আচ্ছা, সো তোমাদের লাস্ট টপিক হচ্ছে কোড রিফ্যাক্টর। কোড রিফ্যাক্টরিংটা স্টার্ট করি আমরা। শোনা যাচ্ছে তো আমার কথা ঠিকঠাক, তাই তো? কথা স্ক্রিন। আচ্ছা। হ্যাঁ, ক্লাস রেকর্ডিং আমি অন করে দিছি, ক্লাস রেকর্ড হচ্ছে। আচ্ছা, সো আমরা স্টার্ট করি। ওকে, সো কোড রিফ্যাক্টরিং কি এটা তো আমরা দেখে আসছি এক্সপি থেকে। কোড রিফ্যাক্টরিং কি ছিল বেসিক্যালি? তোমার হচ্ছে মানে কোডের হচ্ছে তোমার এক্সটার্নাল বিহেভিয়ারটা ঠিক থাকবে, জাস্ট তুমি ইন্টারনাল স্ট্রাকচারটা চেঞ্জ করবে, ঠিক আছে? মানে তোমার কোড আগে যা কাজ করতেছিল এখনো তাই কাজই করবে, কিন্তু মানে বেসিক্যালি ভিতরে জিনিসটা আর কি তুমি ইন্টারনাল স্ট্রাকচারটা আর একটু বেটার করবা। আর এটা কেন করা লাগে, এটা আসলে মানে করলে ডাউন দ্য লাইন যাতে আসলে আমার নতুন এরর্স ইন্ট্রোডিউস না হয়, বা একটা কোড যখন মাল্টিপল মানুষ আসলে ওটার উপরে ডেভেলপ করতেছে, তো বাকিদের জন্য যেন ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড হয়। আর যদি একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায় তখন বাকিরাও বুঝবে না, আর মানে এরর হওয়ার চান্সেস অনেক বেশি হয়ে যায়, ঠিক আছে? সো এখানে এই যে ভিজুয়ালি একটু দেখানো আছে জিনিসটা, যে ধরো তোমার কোডটা এ থেকে বি তে যায় বাট ভিতরের স্ট্রাকচারটা অনেক মেসি। সো রিফ্যাক্টরিং করে বেসিক্যালি তুমি এই স্ট্রাকচারটাকে আস্তে আস্তে ইমপ্রুভ করবা, যাতে ডাউন দ্য লাইন তোমার কোডটা ইউজ করতে ইজি হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে অনেকগুলা থিওরিটিক্যাল কথাবার্তা আছে, ডেফিনেশন বা কখন কি রিফ্যাক্টর করা উচিত, এগুলা তোমরা একটু পড়ে দেখো, ঠিক আছে? এখানে একটা সুন্দর পিক্টোরিয়াল এক্সাম্পল দেওয়া আছে যে মানে সে বিল্ড করতেছে ঠিকই, সবই কাজ করতেছে, বাট আসলে তুমি যদি একটা প্রপার স্ট্রাকচার বা প্রপার ওয়েতে কোড না করো, ইভেনচুয়ালি সবকিছুই আসলে ফল অ্যাপার্ট করবে, মানে কোনো কিছুই ঠিক থাকবে না, বুঝছো? সো এটাই আর কি, কোড বা সফটওয়্যারের ক্ষেত্রেও ব্যাপারটা এরকম, যে একটা প্রপার স্ট্রাকচারে আসলে বিল্ড না করলে ইভেনচুয়ালি আসলে পরে গিয়ে ঝামেলা হবে। তো এই জন্য আসলে রিফ্যাক্টরিংটা দরকার, আর রিফ্যাক্টরিং এরকম টাইম দেওয়া হয় আর কি। এখানে রিজন গুলো লেখা আছে, এগুলো একটু তোমরা পড়ে দেখো, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই স্লাইডটাতে যেটা দেখবো সেটা হচ্ছে যে রিফ্যাক্টরিং এর মাল্টিপল টেকনিক্স দেখবো, যে কিভাবে আসলে রিফ্যাক্টর করা যায়। এখানে কিছু জাভার কোড দেওয়া আছে, সো ওইখানে আর কি দেখাবে যে বিভিন্ন ওয়েতে কিভাবে আমরা রিফ্যাক্টর করতে পারি, ঠিক আছে? তোমাদের এক্সামের কোয়েশ্চেন গুলো এরকম আসে, হয়তো থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেন থাকবে আর তোমাকে একটা কোড দিয়ে দিবে। সো কোডটাকে তোমাকে আসলে রিফ্যাক্টর করা লাগবে, ঠিক আছে? সো একটা কোড দিয়ে দিবে তোমাকে, পুরো কোডটা আসলে রিরাইট করা লাগবে, তুমি তোমার মতো আসলে রিফ্যাক্টরিং গুলা করে তুমি হচ্ছে রিরাইট করবা কোডটা। এটাই হচ্ছে মানে কোড রিফ্যাক্টরিং এর কাজ আর কি, ঠিক আছে? সো এখানে হচ্ছে স্মল রিফ্যাক্টরিংস আছে, বিগ রিফ্যাক্টরিংস আছে। আমরা বিগ রিফ্যাক্টরিংসটা পড়বো না, আমরা জাস্ট স্মল রিফ্যাক্টরিং এর বিভিন্ন টেকনিক গুলো আছে, এগুলো আমরা দেখবো একটা একটা করে, ঠিক আছে? আর তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা মাইক অন করে ডিরেক্টলি বলতে পারো, সমস্যা নেই। আর যদি না বুঝো আমাকে একটু ইন্টারাপ্ট করে দিও, ঠিক আছে? আচ্ছা, সো আমরা হচ্ছে টেকনিক গুলাতে যাই। সো প্রথমে হচ্ছে স্মল রিফ্যাক্টরিং। আচ্ছা, সো স্মল রিফ্যাক্টরিং এর প্রথম যে মেথডটা ডিকম্পোজিং মেথডস। সো এটা আমরা দেখি এটার মধ্যে কি কি আছে টেকনিক। সো ডিকম্পোজিং মেথডস বলতে বেসিক্যালি ওই ফাংশন বা মেথডের মধ্যে আমরা কি কি রিফ্যাক্টরিং করতে পারি সেটা আর কি আমরা দেখবো এখানে। ওকে, আচ্ছা, সো অনেকগুলো টেকনিক আছে, সো আমরা একটা একটা করে দেখি। আচ্ছা, সো প্রথম যেটা, এটার নাম হচ্ছে এক্সট্রাক্ট মেথড। সো extract মেথডটা কি এটা একটু পড়ি আমরা। When you have a fragment of code that can be grouped together, turn it into a method with a name that explains the purpose of the method. আর এটা রিজন কি, improves clarity, removes redundancy, ঠিক আছে? আচ্ছা, সো এক্সাম্পল কোডটা যদি দেখি, এখানে যেটা বলতেছে যে তোমার একটা সার্টেন কোডকে তুমি আসলে একটা ফাংশন বা মেথডে নিয়ে গেলে তোমার জন্য আসলে বেটার হয়। যেমন ধরো এখানে একটা ফাংশন আছে অ্যাকসেপ্ট ফাংশন, যেটা হচ্ছে কোনো একটা প্যাকেটকে অ্যাকসেপ্ট করতেছে। সো এইখানে দেখো এই কোডটাতে সে হয়তো এখানে একটা অ্যাড্রেস চেক করছে, একটা বড় সড়ো চেক হচ্ছে আর কি, ঠিক আছে? সো মানে এটা ধরো যে বিল্ড করছে সে হয়তো বুঝলো, কিন্তু ধরো অন্যান্য ডেভেলপাররা যখন এট আ গ্ল্যান্স এই জিনিসটা দেখবে তখন তার কাছে এই কোডটা অনেকটা কমপ্লিকেটেড লাগবে না? মানে এই কোডটা দেখে কিন্তু ইনটুইটিভলি বোঝা যাচ্ছে না যে আসলে এখানে কি হচ্ছে, ঠিক আছে? বাট এটা কিন্তু একটা জাস্ট সিম্পল চেক টু চেক দা অ্যাড্রেস অফ দা প্যাকেট, ঠিক আছে? সো আমি যেটা করতে পারি যে এই কোডটাকে, এটা যেহেতু একটা চেকের কোড, এটাকে আমি একটা মেথড বানাই দিতে পারি, ঠিক আছে? সো এখানে ওরা যেটা করলো যে এখানে একটা বুলিয়ান টাইপ দিয়ে বেসিক্যালি একটা মেথড বানাইলো, ইজ ডেস্টিনেশন ফর। সো এখানে ওই সেম চেকটাই আসলে করতেছে। সো এখন যখন তুমি এই কোডটা দেখবা,
এই কোডটাতে দেখো যে তুমি ইফ দিস ডট ইজ ডেস্টিনেশন ফর পি, তাইলে হচ্ছে তোমার কাজ হচ্ছে, মানে এটা এট আ গ্ল্যান্স দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে ডেস্টিনেশন চেক হচ্ছে, ঠিক আছে? এই কোডটার থেকে এই কোডটা কিন্তু বোঝাটা ইজিয়ার, ঠিক আছে? ধরো অন্য যে ডেভেলপার কাজ করবে সে হয়তো এই চেকটা তার কাছে নেসেসারি না, সে হয়তো এই এক্সেপ্ট ফাংশন বা অন্য কিছু ইউজ করবে, সো সে এটা দেখলে বুঝে যাবে যেখানে একটা চেক হচ্ছে, ডেস্টিনেশন চেক কিভাবে কি হচ্ছে এত তার জানার দরকার নেই, ঠিক আছে? সো এটা কোডের ক্ল্যারিটি বেটার করে, আর কোড হচ্ছে পরে যারা দেখবে তাদের জন্য আসলে এটা ইজিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো ডাউন দ্য লাইন আসলে এরর হবে না, এই ক্ল্যারিটি যত থাকবে তত আসলে মানে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? বুঝছি সবাই এটা এক্সট্রাক্ট মেথড? আচ্ছা, কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো, ঠিক আছে? আচ্ছা, আমি একটা একটা করে আগাতে থাকি এরপর। আচ্ছা, সো এখানে আবার একটা জিনিস দেখবা যে একটা টেকনিক তোমাকে শিখাইলাম, ঠিক তার পরের টেকনিকটাই হচ্ছে তার উল্টা কাজটা করবে, ঠিক আছে? সো এখানে মানে ব্যাপারটা হচ্ছে যে আসলে তোমাকে সিনারিও বুঝে পিক করতে হবে যে আসলে তোমার কোন সিনারিওতে কোন কাজটা করলে বেটার হয়, বুঝছো? যেহেতু তোমার আহ মানে কনফ্লিক্টিং টেকনিক্স আছে, সো তোমার হচ্ছে মানে পিক করতে হবে যে আসলে কোন কাজটা কখন করলে বেটার হয় আরকি, ঠিক আছে? সো যেমন এক্সট্রাক্ট মেথডের পরে আমরা যে টেকনিকটা দেখবো এটা হচ্ছে ইনলাইন মেথড, এটা হচ্ছে ঠিক তার অপোজিট, বুঝছো? ইনলাইন মেথডে আমরা যেটা করার চেষ্টা করব যে হচ্ছে আননেসেসারি ফাংশনকে সরাই দিয়ে আমরা জাস্ট কোড লিখবো, ঠিক আছে? মানে জাস্ট রিভার্স কাজটা, ঠিক আছে? সো এখানের ডেসক্রিপশনটা যেটা বলতেছে যে when a method's body is just as clear as its name, put the method's body into the body of its caller and remove the method. আচ্ছা, সো এটার রিজনিংটা কি যে টু রিমুভ টু মাচ ইনডিরেকশন এন্ড ডেলিগেশন, ঠিক আছে? সো তোমার যদি এমন কোনো মেথড থাকে যেটা আসলে মানে তেমন সিগনিফিকেন্ট কাজ করতেছে না বা ওইটা না থাকলেও তুমি কোডটা লিখে দিলেও হয়তো, তাহলে সেগুলো রিমুভ করে দেওয়া উচিত। যেমন ধরো এখানে ধরো int get rating একটা ফাংশন আছে, এটার মধ্যে আবার আরেকটা ফাংশন কল হয়েছে যেটা হচ্ছে মোর দেন 5 লেট ডেলিভারিজ, ঠিক আছে? আর এই ফাংশনটার কাজ কি, সে হচ্ছে জাস্ট একটা সিম্পল চেক করতেছে যে এই জিনিসটা গ্রেটার দ্যান 5 কিনা, ঠিক আছে? একটা সিম্পল চেক। সো আমার এই একটা সিম্পল চেকের জন্য তো আসলে এই ফাংশনটার দরকার নেই, ফাংশন কল করা মেমোরি উপরে একটা হ্যাসেল, ঠিক আছে? সো রাদার আমি এই ফাংশনটা সরাই দিয়ে জাস্ট এই চেকটা এখানে রেখে দিতে পারি, এটা মানে এট আ গ্লান্স দেখলেও আসলে খুব একটা ডিফিকাল্ট না, এটা ইনটুইটিভলি বোঝা যাচ্ছে জাস্ট একটা সিম্পল চেক, ঠিক আছে? সো এরকম যদি আননেসেসারি ফাংশনস থাকে তোমার কোডের মধ্যে, সেগুলো তুমি সরাই দিয়ে রিফ্যাক্টর করে জাস্ট কোডটা এড করে দিতে পারো, ঠিক আছে? বুঝতে পারছি সবাই ইনলাইন মেথড? ওকে, ঠিক আছে। তারপরে যেই এরপরটা এরপরটা হচ্ছে ইনলাইন টেম্পোরারি। এটা কি, when you have a temporary that is assigned once with a simple expression and the temp is getting in the way of the refactorings, replace all references to that temp with the expression, ঠিক আছে? আচ্ছা, আম, আহ, তোমরা হ্যান্ড রেজ না করে ডিরেক্টলি মাইক অন করে কোয়েশ্চেন করতে পারো, ঠিক আছে? টেকনিকটার নাম এটা, এটা হচ্ছে এক্সট্রাক্ট মেথড, সেকেন্ড হচ্ছে ইনলাইন মেথড। নামগুলো এত নেসেসারি না আসলে, মানে তোমার যেটা জানা দরকার সেটা হচ্ছে যে আসলে কাজটা কিভাবে হচ্ছে, এটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে? যাতে তোমাকে কোড দিলে তখন যাতে তুমি আসলে দেখে রিফ্যাক্টর করতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো আমরা থার্ড যেটা দেখি ইনলাইন টেম্পোরারি। সো inline temporary টা কি, when you have a temp that is assigned once with a simple expression and the temp is getting in the way of refactorings, replace all references to that temp with the expression, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটা আইডিয়া সেটা হচ্ছে যে ধরো তোমার একটা টেম্পোরারি ভ্যারিয়েবল আছে, ধরো এখানে বেস প্রাইস একটা টেম্পোরারি ভ্যারিয়েবল, ঠিক আছে? সো আসলে এই টেম্পোরারিটার ইউজটা কি হচ্ছে, সে জাস্ট একটা ভ্যালু, একটা ফাংশন কল দিয়ে একটা ভ্যালু নিচ্ছে, এই এই ভ্যারিয়েবলটাতে তুমি জাস্ট ওই ভ্যালুগুলো চেক করতেছো, এই ভ্যারিয়েবলটা তুমি না কোথাও ইউজ করতেছো বা এটাকে চেঞ্জ করতেছো বা কোনো ক্যালকুলেশনে ইউজ করতেছো, জাস্ট একটা ভ্যালু মানে কল দিয়ে স্টোর করার জন্য আসলে তুমি ভ্যারিয়েবলটা ইউজ করতেছো, ঠিক আছে? সো এই ভ্যারিয়েবলটা আসলে আমার প্রয়োজন নাই, এই ভ্যারিয়েবলটা হচ্ছে আননেসেসারি। রাদার আমি যেটা করতে পারি যে এই যে ফাংশন কলটা দিয়ে আমি বেস প্রাইস আনতেছি, আমি এই কলটাই দেই প্রতিবার, যে আমার এই ২ লাইন না লিখে, একটা ভ্যারিয়েবল এক্সট্রা না লিখে, ধরো আমি জাস্ট এখানে লিখলাম যে রিটার্ন এন অর্ডার ডট বেস প্রাইস, এখানে জাস্ট মানে ফাংশন কলটা এখানে ডাইরেক্টলি দিয়ে দিলাম, সেম কাজই হচ্ছে কিন্তু এটা আসলে বেটার।
এটা বেটার কেন? এখানে ২ লাইনের জন্য আসলে মানে একটা ভ্যারিয়েবল তোমার কাছে খুব একটা ঝামেলা মনে হবে না। কিন্তু ধরো এই কোডটা যদি ১০০ লাইন ২০০ লাইনের হয়, আর তখন যদি এরকম র‍্যান্ডম অনেকগুলা ভ্যারিয়েবলস থাকে, তখন আসলে অন্যান্য ডেভেলপারদের ট্র্যাক রাখা একটু ঝামেলা যে কোন ভ্যারিয়েবলটা কি এটা মনে রাখা। রাদার তুমি ফাংশন কল দিলে সে ফাংশনটাকে ট্রেস করে ইজিলি বুঝতে পারবে যে কি হচ্ছে। আর ফাংশনের নাম থেকেও বুঝা যায় যে আসলে কি আসতেছে এখান থেকে। বুঝছো? সো এত ভ্যারিয়েবল রাখার চাইতে রাদার তুমি সিম্পল কলগুলা দিয়ে আরকি ইউজ করতে পারো। ভ্যারিয়েবল শুধু তখনই ইউজ করবা যখন হচ্ছে আসলে ওইটাকে তুমি চেঞ্জ করতেছো বা ওইটা দিয়ে কোনো কাজ করতেছো তখন। এখানে জাস্ট একটা ভ্যালু স্টোর করার জন্য ভ্যারিয়েবলের দরকার নেই। ডাইরেক্টলি এটা এখানে বসায় দাও তাইলেই হবে। বুঝছো? ঠিক আছে? সবাই ক্লিয়ার এটা? ওকে। আচ্ছা। সো এইটা আরেকটু হচ্ছে এর পরেরটা যেটা রিপ্লেস টেম্পোরারি উইথ কোয়েরি। এটা আরেকটু অ্যাডভান্সড ওই সেম জিনিসই। সো এখানে যেটা হচ্ছে যে তোমার ওই সেম ভাবেই আবার বেস প্রাইস তুমি নিছো। এখানে হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন করছো কোয়ান্টিটি টাইমস আইটেম প্রাইস। এরপরে এই বেস প্রাইস ভ্যারিয়েবলটাও আসলে তুমি কোথাও ক্যালকুলেশনে ইউজ করতেছো না। জাস্ট ভ্যালুটা মানে এটার ভ্যালু যেটা সেটাই জাস্ট তুমি বসায় দিচ্ছ। ঠিক আছে? এটা এডিটও করতেছো না, চেঞ্জও করতেছো না। সো সেম কেস এখানে আসলে এই বেস প্রাইস ভ্যারিয়েবলটা আমরা না ইউজ করে এই যে ক্যালকুলেশনটা এটাকে একটা ফাংশনে পাঠাই দিব। ওই ফাংশনটা কল দিলে আসলে আমার হয়ে যাচ্ছে। সো এখানে দেখো যে ডাবল বেস প্রাইস এর মধ্যে জাস্ট এই যে কোয়ান্টিটি টাইমস আইটেম প্রাইস। সো এরপর আমি জাস্ট ফাংশনটা কল দিলে আমার হয়ে যাচ্ছে। ভ্যারিয়েবল আর এক্সট্রা লাগতেছে না। ঠিক আছে? সো এইটা আসলে তোমার মানে কাজগুলাকে ফাংশনে নিয়ে যাচ্ছে এটা একটা সুবিধা। আরেকটা হচ্ছে যে ভ্যারিয়েবলস কমায় দিচ্ছে। তোমার কোডটা আরো ক্লিনার আর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? হ্যাঁ, মানে এখানে হচ্ছে অ ওইটা সেম ভাবে বলতে পারো। এখানে আসলে হ্যাঁ, মানে ২ টাই আসলে কনফ্লিক্টিং ব্যাপারটা। বাট ধরো মানে এইটা কি বলবো যে ধরো মানে কোড গুলো আসলে এত সিম্পল হয় না ইন রিয়াল লাইফ। ঠিক আছে? হুম, হুম। হ্যাঁ। সেটা হতে পারে। সো তখন তুমি আসলে চেঞ্জটা করতে পারো। ঠিক আছে? বাট সিম্পল ক্যালকুলেশন হইলেও ব্যাপারটা হচ্ছে যে তুমি এই ভ্যারিয়েবলটা কমায় দিচ্ছ। ভ্যারিয়েবল মাল্টিপল জায়গায় ভ্যারিয়েবল ইউজ করার থেকে ফাংশন কল দেওয়াটা বেটার। তাইলে জাস্ট একবার সে ফাংশনটা ট্রেস করলে বুঝা যাচ্ছে। ভ্যারিয়েবল ট্রেস করার চেয়ে ফাংশন ট্রেস করাটা ইজিয়ার আসলে। বুঝছো? সো ভ্যারিয়েবল তো কোডের কোনো এক জায়গায় ডিক্লেয়ার করা থাকবে। সেটা খুঁজে পাওয়াটাও একটু ঝামেলা। সো এটা আসলে সিনারিও বুঝে যে একেক সিনারিওতে হয়তো তোমার এখানে তোমার এই জিনিসটা করলে বেটার হবে, আরেক জায়গায় হয়তো তোমার ফাংশন না রাখলে বেটার হবে। মানে এটা ডিপেন্ডিং অন দ্য টিম যেটা আসলে বুঝতে সুবিধা হয় আরকি তাদের। ঠিক আছে? মোট কথা রিফ্যাক্টরিং এর আইডিয়া হচ্ছে যে কোডের ক্লারিটি ইমপ্রুভ করা, কোডটাকে আসলে আরো একটু ইজিয়ার রিডেবল করা আরকি। ঠিক আছে? সো এইজন্য আসলে মানে টেকনিক গুলা একটা আরেকটার সাথে কনফ্লিক্টিং ও হইতে পারে বাট এটা সিনারিও বুঝে একেক সিনারিওতে একেক ভাবে করা যায় আরকি। যেটা তুমি বললা যে এখানে ক্যালকুলেশন বেশি থাকলে আমরা এটা করতে পারি। সেটাও করতে পারো আসলে। ওকে? আচ্ছা সো পরেরটাতে যাই। এবার আবার কনফ্লিক্টিং জিনিস আসতেছে যে আগে এতক্ষণ আমরা ভ্যারিয়েবল সরাচ্ছিলাম এখন আবার বলতেছে যে ইন্ট্রোডিউস এক্সপ্লেনিং ভ্যারিয়েবলস ঠিক আছে এখন হচ্ছে আমরা ভ্যারিয়েবল আলাদা করে ইউজ করব যেটা আমাদের সুবিধার জন্য ইউজ করব ঠিক আছে সো এটা কি বলতেছে ডেসক্রিপশনটা যে when you have a complex expression put the result of the expression in a temporary variable with a name that explains the purpose ঠিক আছে সো এটার কাজ কি ব্রেকিং ডাউন কমপ্লেক্স এক্সপ্রেশনস ফর ক্ল্যারিটি ঠিক আছে আচ্ছা সো এইখানে দেখো একটা ইফ চেকের মধ্যে একটা বড়সড় চেক আছে এখানে ধরো সে চেক করতেছে যে প্ল্যাটফর্মটা হচ্ছে ম্যাক কিনা তারপর ব্রাউজার ইন্টারনেট এক্সপ্লোরার কিনা আবার সাইজ গ্রেটার দেন 0 কিনা মানে হচ্ছে মানে কয়েকটা সে চেক করতেছে ঠিক আছে এটাও তোমার হচ্ছে এট আ গ্লান্স কিন্তু দেখে বোঝাটা একটু ডিফিকাল্ট ঠিক আছে সো এইখানে তুমি এই বুলিয়ান চেক গুলাকে যেটা করতে পারো যে বুলিয়ান চেক গুলাকে আমি যদি কয়েকটা ফাইনাল ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে দিই ঠিক আছে যেমন ইজ ম্যাক ওএস ইজ ইন্টারনেট এক্সপ্লোর ব্রাউজার বা ওয়াজ রিসাইজ ঠিক আছে জাস্ট এই চেক গুলাকে আমি কয়েকটা বুলিয়ান ভ্যারিয়েবলে নিলাম এরপর যদি তুমি এই ভ্যারিয়েবল গুলো চেকে বসাও সেম কাজই হচ্ছে কিন্তু এটা তুমি এট আ গ্লান্স দেখলেই কিন্তু বলে দিতে পারতেছো যে এখানে আসলে কি চেক হচ্ছে যে এটা ম্যাক ওএস কিনা এটা ইন্টারনেট এক্সপ্লোরার ব্রাউজার কিনা রিসাইজড হয়েছে কিনা ঠিক আছে সো এখানে কিন্তু ভ্যারিয়েবল গুলা আমার আসলে কোডটা কোডটার ক্ল্যারিটি আনতে হেল্প করতেছে ঠিক আছে কোডটা বুঝতে আর একটু মানে হেল্প করছে সো এই জন্য আসলে এখানে আমরা কমপ্লেক্স এক্সপ্রেশনকে এরকম ভ্যারিয়েবল দিয়ে সিম্পলিফাই করতে পারি ঠিক আছে বুঝতে পারছি সবাই জিনিসটা ওকে ঠিক আছে আচ্ছা আর কি জানি হ্যাঁ কোয়েশ্চেন থাকলে আর কি ডিরেক্টলি মাইক অন করে জিজ্ঞেস করো হ্যান্ড রেস করো না হ্যান্ড রেস করা লাগবে না
আচ্ছা, এ পার্টে যদি যাই, এরপর হচ্ছে স্প্লিট টেম্পোরারি ভ্যারিয়েবল। আচ্ছা, so এটার কাজ কি? When you assign a temporary variable more than once, but it is not a loop variable nor a collecting temporary variable, make it a separate temporary variable for each assignment. আচ্ছা, using temps more than once is confusing. আচ্ছা, so এখানে যেটা আইডিয়া সেটা হচ্ছে যে এটা আমরা মাঝে মাঝে কোড করার সময় যেটা করি যে একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিলাম, ওইটার মধ্যেই সব ক্যালকুলেশন করা শুরু করছি। ধরো এখানে টেম্পের মধ্যে সে পেরিমিটার হিসাব করতেছে 2 টাইমস হাইট প্লাস উইডথ, ঠিক আছে? সেটা প্রিন্ট করলো। তারপরে আবার সেম ভ্যারিয়েবলের মধ্যে সে হাইট ইনটু উইডথ করে আবার এরিয়া ক্যালকুলেট করলো, সেটা আবার প্রিন্ট করলো, ঠিক আছে? এটা 4 লাইনের জন্য আসলে বুঝতে সমস্যা নাই, কিন্তু ধরো তোমার যদি 100-200 লাইনের কোড থাকে আর তুমি যদি একটা টেম্পোরারি দিয়েই তুমি সব জায়গায় চেঞ্জ করো, কোড করো, তাহলে তো আসলে যে কোড লিখছে সে নিজেই তো ট্র্যাক রাখতে পারবে না, আবার অন্য কেউ দেখলে সেও আসলে ট্র্যাক হারায় ফেলবে যে ভ্যারিয়েবলটা আসলে করতেছে কি, ভ্যারিয়েবলের কাজটা কি, সেটা আসলে মানে খুব ইনটুইটিভ না বা বোঝা যাচ্ছে না। বা এত জায়গায় যদি ভ্যারিয়েবলের মানে ক্যালকুলেশন ইউজ করে একই সেম ভ্যারিয়েবল, তাহলে আসলে তুমি বুঝবা না ভ্যারিয়েবলের পারপাসটা কি। So তখন এরর ইন্ট্রোডিউস করার চান্স আছে, কোডটা বুঝতেও ডিফিকাল্ট হয়, ঠিক আছে? সো রাদার এইসব জায়গায় আসলে মানে আমার মেমোরি সেভের কথা চিন্তা না করে রাদার যেটা করা উচিত যে যেই কাজটার জন্য তুমি ভ্যারিয়েবল ইউজ করতেছো, তোমার ভ্যারিয়েবলের নামটাও সেরকম হওয়া উচিত আর মাল্টিপল ভ্যারিয়েবলস হওয়া উচিত, ঠিক আছে? সো এখানে যেমন তারা হচ্ছে পেরিমিটার ভ্যারিয়েবল রাখছে, পেরিমিটার ভ্যারিয়েবলে সে ক্যালকুলেশনটা করছে, তারপরে আবার এরিয়া ভ্যারিয়েবল একটা ডিক্লেয়ার করছে, সেটার মধ্যে সে এরিয়া ক্যালকুলেট করে এটাকে প্রিন্ট করছে, ঠিক আছে? যেটা যেই কাজ সেটাকে সেই ভ্যারিয়েবলের নাম দিয়ে সেইভাবে ভ্যারিয়েবল গুলো আর কি ডিক্লেয়ার করছে, ঠিক আছে? সো এই টাইপের কোডের চেয়ে এটা আসলে বেটার আর ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। ওকে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, তারপরের যেটা টেকনিক সেটা হচ্ছে যে রিমুভ অ্যাসাইনমেন্টস টু প্যারামিটার। ওকে, আচ্ছা, when the code assigns to a parameter use a temporary variable instead। আচ্ছা, why lack of clarity and confusion between pass by value pass by। আচ্ছা, সো এখানে যেটা বলা হয়েছে যে তোমার যদি একটা ফাংশন থাকে, ফাংশনে তো প্যারামিটারের কিছু ভ্যালু থাকে, ঠিক আছে? যেমন এখানে ইনপুট ভ্যাল, কোয়ান্টিটি, ইয়ার টু ডেট, ঠিক আছে? সো ওরা যেটা বলছে সেটা হচ্ছে যে প্যারামিটারের ভ্যালুকে তুমি ডিরেক্টলি কখনো চেঞ্জ করবা না, ঠিক আছে? তুমি প্যারামিটারের ভ্যালুটা অ্যাক্সেস করো, সমস্যা নাই, কিন্তু ভ্যালুটাকে এডিট করা যাবে না, ঠিক আছে? সো এখানে যেমন ইনপুট ভ্যাল মাইনাস ইকুয়াল টু দিছে, ঠিক আছে? এইটা করা যাবে না, মানে প্যারামিটারের ভ্যালু তুমি ডিরেক্টলি চেঞ্জ করবে না। এটার কারণটা হচ্ছে যে এই যে প্যারামিটারের ভ্যালুটা যে আসছে সেটা কি পাস বাই ভ্যালু হচ্ছে না, রেফারেন্স হচ্ছে না, কি হচ্ছে আসলে তোমার আইডিয়া নাই। বা তুমি যদি এটা এখানে চেঞ্জ করো, এটা কি বাইরে কোনো ইম্প্যাক্ট ফেলতেছে কিনা এটা কিন্তু তুমি আসলে শিওর না, ঠিক আছে? সো এটা একটু রিস্কি হয়ে যায়। সো রাদার যেটা প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, সেটা হচ্ছে যে তুমি আলাদা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নাও, যে ধরো ইন্ট রেজাল্ট তুমি ডিক্লেয়ার করলা, তারপর রেজাল্টটাকে তুমি এডিট করো। তুমি বেসিক্যালি হয়তো এই ভ্যালুটা 2 কমাই তারপর তুমি ইউজ করতেছো কোনো এক জায়গায়। সো এই চেঞ্জটা তুমি ডাইরেক্টলি প্যারামিটারের ভ্যালুতে না করে তুমি তোমার টেম্পোরারি ভ্যারিয়েবলে করো, ঠিক আছে? সো এটা হচ্ছে বেটার কোডিং আর কি, যেটাতে আসলে ওই বাইরে চেঞ্জ হয়ে যাওয়ার ঝামেলাটা অ্যাভয়েড করতেছে বা রিস্কটা থাকতেছে না, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, ওকে, সো এরপরে যেটা টেকনিক সেটা হচ্ছে যে রিপ্লেস মেথড উইথ মেথড অবজেক্ট, ঠিক আছে? আচ্ছা, এখানে যেটার আইডিয়াটা সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে একটা অর্ডার ক্লাস আছে, অর্ডার ক্লাসের মধ্যে একটা প্রাইস ফাংশন আছে। প্রাইস ফাংশনের মধ্যে ধরো তোমার এরকম প্রাইমারি বেস প্রাইস, সেকেন্ডারি বেস প্রাইস, তারপর এটার মধ্যে একটা বিশাল প্রাইজের ক্যালকুলেশন আছে, ঠিক আছে? এখন মানে অর্ডার ক্লাসটার পারপাস হয়তো যে প্রাইস ক্যালকুলেশন করাটা হয়তো তার পারপাস না, তার পারপাস হচ্ছে যে মানে ধরো সে অর্ডার গুলা ট্র্যাক রাখবে বা কার কি অর্ডার আছে সেই সব হয়তো হ্যান্ডেল করবে বা সেই টাইপের কাজ থাকবে। কিন্তু এই যে প্রাইস ক্যালকুলেট করা, এই ক্যালকুলেশনের এত বড় ক্যালকুলেশনটা আসলে এই ক্লাসের মধ্যে থাকাটা উচিত না। মানে ধরো এইটা তার প্রাইম পারপাস না, তার জাস্ট পারপাসটা হয়তো প্রাইসটা জানতে পারলেই তার হইছে, ঠিক আছে? বা যে হয়তো এই ক্লাসে কোড করবে তার তখন হচ্ছে এই পুরা প্রাইস ফাংশনটা পুরোটা বুঝা লাগবে, পুরোটা দেখা লাগবে, ঠিক আছে? সো এইটার যেতে যেটা তুমি করতে পারো যে এই যে এত বড় একটা ক্যালকুলেশনটা তুমি এই ক্লাসে ডিরেক্টলি না করে তুমি আরেকটা ক্যালকুলেশন করার জন্য আরেকটা ক্লাস বানাও, যেমন এখানে একটা প্রাইস ক্যালকুলেটর ক্লাস বানাইছে, ঠিক আছে? সো এইটার মধ্যে তুমি মাল্টিপল ফাংশন লেখো, এইটার মধ্যে তুমি ক্যালকুলেশন গুলা করো, মানে ওর কাজই হচ্ছে সে ক্যালকুলেশন গুলা করবে, ঠিক আছে? তার কাজই হচ্ছে ক্যালকুলেট করা। তারপর তুমি অর্ডার ক্লাসের মধ্যে জাস্ট এই যে এরকম এই প্রাইস ফাংশনে একটা লাইন যে রিটার্ন নিউ প্রাইস ডট দিস ডট কম্পিউট, ঠিক আছে? মানে জাস্ট এই অর্ডারের জন্য প্রাইসটা তুমি আরেকটা মানে অবজেক্ট দিয়ে ক্যালকুলেট করে দিলা। সো এইটা নিয়ে যে কাজ করবে তার আসলে প্রাইস নিয়ে মাথা ব্যথার কিছু নাই, সে জানে যে এখান থেকে প্রাইস চলে আসতেছে, কেমনে কি আসতেছে ওটা জানার দরকার নেই, ঠিক আছে? সো এইটাতে যেটা হচ্ছে যে তোমার এই ক্লাসটা আরো সিম্পলার হচ্ছে,
আর কাজগুলা যার যেখানে যেটা কাজ সেটা সেই জায়গায় চলে যাচ্ছে, এটা যে এখানে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এটাতে কোডের ক্ল্যারিটিও বেটার হবে। আর ধরো এই ক্যালকুলেটর ক্লাসটা হয়তো তুমি অন্য ডাউন দ্য লাইন অন্য কোনো কাজেও তুমি ব্যবহার করতেও পারো, ঠিক আছে? সো এটাই আর কি সুবিধা এখানে, ঠিক আছে? সো এখন তুমি যদি দেখো যে একটা ক্লাসে এরকম লম্বা লম্বা ক্যালকুলেশন আছে যেটার হয়তো এটাতে তেমন প্রয়োজন বা নেসেসারি নাই বা এটার মেইন পারপাস না, সো তখন তুমি সেটাকে আরেকটা ক্লাসে শিফট করে ওখানে ক্যালকুলেশন গুলো করতে পারো, ঠিক আছে? সো এটাকে আমরা বলতেছি যে রিপ্লেস মেথড উইথ মেথড অবজেক্ট, মেথডটাকে আমরা পাল্টে আমরা একটা অবজেক্টে কনভার্ট করে ফেলতেছি, ঠিক আছে? সো এটা আরো আরেকটু রিডেবিলিটিটা আমার হচ্ছে ইমপ্রুভ করতেছে, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, ওকে। সো এরপরে যেটা নাম্বার 9, এটা হচ্ছে সাবস্টিটিউট অ্যালগরিদম। এটা হচ্ছে একদম মানে ইনটুইটিভ রিফ্যাক্টরিং। এটা হচ্ছে যে ধরো তুমি একটা অ্যালগরিদম বা একটা কোড লিখছো যেটা আসলে বাজেভাবে লেখা হয়েছে, ওইটাকে তুমি আরেকটু বেটার ভাবে লিখতেছো, লিখে হচ্ছে বেটার ওয়েতে কোডটা করতেছো, ঠিক আছে? সো এটাই আর কি, যে কমপ্লিকেটেড অ্যালগরিদমকে ক্লিয়ার অ্যালগরিদম দিয়ে রিপ্লেস করা, এটাও একটা রিফ্যাক্টরিং এর পার্ট, ঠিক আছে? সো যেমন দেখো এখানে একটা ফাউন্ড পারসন ফাংশনের জন্য ওরা কি করতেছে, ওরা ম্যানুয়ালি চেক করতেছে যে এটা যদি জনের সমান হয় তাহলে জন রিটার্ন করো, জ্যাকের সমান হয় জ্যাক রিটার্ন করো। এরকম 100 জন মানুষ থাকলে 100টা ইফ লেখা লাগবে তোমার, ঠিক আছে? সো এটা আসলে ব্যাড ওয়ে অফ কোডিং। সো এই সেম কাজটা তুমি যদি এরকম কিছু একটা দিয়ে করো, যে তুমি এখানে হচ্ছে একটা ক্যান্ডিডেট লিস্ট রাখছো, ক্যান্ডিডেট থেকে কম্পেয়ার করতেছো যে ক্যান্ডিডেটে যদি মানুষ থাকে তাহলে ওই মানুষের নামটাই রিটার্ন করে দাও, তাইলে তোমার এতগুলো ইফ লেখা লাগতেছে না, একটা ইফ দিয়ে তোমার কাজটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো এরকম আর কি অ্যালগরিদমের চেঞ্জ বা অ্যালগরিদমটা বেটার করা, এটাও একটা রিফ্যাক্টরিং এর পার্ট, ঠিক আছে? বেটার অ্যালগরিদম অ্যাড করা। ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে ডিকম্পোজিং মেথডস এর আর কি 9টা টেকনিক মোটামুটি বুঝলাম, আইডিয়া করলাম, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা পরের গুলাতে যাই। তোমাদের এগুলোর নাম টাম আসলে মনে রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট টেকনিক গুলো একটু মানে দেখে রেখো, যাতে তোমাদের যখন কোড দিবে, কোড দিলে তুমি কোডটা দেখে আসলে ধরতে পারো যে কোথায় কি রকম চেঞ্জ করা যাইতে পারে, ঠিক আছে? কিছু কমন চেঞ্জ আসলে তুমি দেখতে পাবা, ওগুলো আসলে চেঞ্জ করতে পারা উচিত। ওকে, আচ্ছা। সো এর পরেরটা যদি যাই, এরপরটা হচ্ছে মুভিং ফিচার্স বিটুইন অবজেক্টস, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি একটু দেখি। আচ্ছা, সো মানে এটা হচ্ছে বেসিক্যালি দুইটা ক্লাস বা দুইটা অবজেক্ট থাকলে তুমি একটা থেকে আরেকটা যে জিনিসপাতি সরা সরাই রিফ্যাক্টর করে কিভাবে, সেটা একটু আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, সো প্রথমটা হচ্ছে যে মুভ মেথড বা মুভ ফিল্ড। এটা যেটা বলতেছে যে when a method is used by or uses more features of another class than its own, create a similar method in the other class, remove or delegate original method and redirect all references to it, ঠিক আছে? আচ্ছা, সো এখানে যেটা আইডিয়া সেটা হচ্ছে যে ধরো তোমার দুইটা ক্লাস আছে, ক্লাস 1 আর ক্লাস 2। ক্লাস 1 একটা মেথড আছে এ মেথড। এখন ক্লাস 2 এর কোড গুলাতে যেটা দেখা যাচ্ছে যে ক্লাস 2 বারবার ক্লাস 1 এর এই মেথডটা কল দিয়ে যাচ্ছে, ঠিক আছে? ধরো এই মেথডটা খুব ফ্রিকোয়েন্টলি আসলে ক্লাস 2 ই ব্যবহার করতেছে, ঠিক আছে? সো এরকম যদি হয় তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা এই মেথডটা ক্লাস 1 এ না রেখে এটা ক্লাস 2 তেই পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে? ক্লাস 2 যেহেতু এটা বারবার ইউজ করতেছে, আমি ক্লাস 2 তেই এরকম একটা মেথড ডিক্লেয়ার করতে পারি, তাইলে আসলে আমার এই বারবার ক্লাস 1 থেকে মেথডটা কল দেওয়ার প্রয়োজন পড়তেছে না, আমি এখান থেকেই ডিরেক্টলি মেথডটা ইউজ করতে পারতেছি, ঠিক আছে? মেথড বা যে কোনো ডেটা ফিল্ড গুলাও তুমি আসলে এভাবে শিফট করে নিতে পারো, যেই ফিল্ড যেই মেথড যেই ক্লাসে ব্যবহার হচ্ছে সেটাকে সেই ক্লাসের মধ্যেই রাখাটা আর কি বেটার, ঠিক আছে? সো এটাতে আসলে কোডের কমপ্লেক্সিটি কমে, কোডটা একটু ক্লিয়ার হয় আর কি, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি সবাই? আচ্ছা, ওকে। এরপরে যেটা সেটা হচ্ছে যে এক্সট্রাক্ট ক্লাস। এক্সট্রাক্ট ক্লাস কি বলতেছে যে when you have a class doing work that should be done by two, create a new class and move the relevant fields and methods to the new class, ঠিক আছে? এটার রিজনটা কি, লার্জ ক্লাসেস আর হার্ড টু আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, সো এখানে এটা একটু আগেরই আমরা একটা যে এক্সাম্পল দেখলাম ওইটার মতোই অনেকটা, ওটাতে ফাংশনের কথা বলা ছিল, বাট এখানে যেটা বলতেছে যে ধরো এখানে একটা পার্সন ক্লাস আছে, পার্সন ক্লাসের মধ্যে অনেক কিছু ইনফরমেশন, অনেকগুলো ফাংশন, এখানে ধরো তার এরিয়া কোড, ফোন নাম্বার, ঠিক আছে? এরিয়া কোড বা নাম্বার, এই জিনিসগুলো আসলে পার্সনের জাস্ট একটা ইনফরমেশন, এখানে এই এরিয়া কোডের ক্যালকুলেশন বা এরিয়া কোডের জিনিসপাতিগুলো আসলে থাকা উচিত না, পার্সনের জাস্ট পার্সনের জিনিসপাতিগুলো থাকবে, এগুলো হয়তো তুমি অন্য জায়গা থেকে নিয়ে আসবা, ঠিক আছে? সো
এটাতে এগুলা অ্যাডেড থাকার কারণে এই ক্লাসটা আরেকটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো রাদার তুমি যেটা করতে পারো যে এই ক্লাসটাকে ২ টা ক্লাসে ভাগ করে দিতে পারো। পারসন ক্লাস তো থাকবে, আবার একটা ধরো ফোন নাম্বার ক্লাস তুমি রাখলা। যেটার মধ্যে এরিয়া কোড আছে, নাম্বার আছে, ফোন নাম্বার ক্যালকুলেশন এইসব জিনিসপাতিগুলো এখানে থাকবে। সো তখন পারসন ক্লাসটা বেসিক্যালি এই ক্লাসটাকে ইউজ করে এই কাজগুলা করতে পারবে, ঠিক আছে? তাইলে যেটা হচ্ছে যে এই ক্লাসটা আরেকটু ছোট হচ্ছে, আরেকটু ক্লিয়ার হচ্ছে। ওর স্পেসিফিক কাজগুলাই ও করতেছে। আর এই অন্য কাজগুলা এখানে হচ্ছে এটা হয়তো অন্য জায়গাও তুমি লাগলে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? কোড গুলাও ছোট হয়ে যাচ্ছে, ক্লাসগুলা ছোট হয়ে যাচ্ছে, তোমার বুঝতেও আরো ইজিয়ার হচ্ছে। যত বেশি কোড বা যত বেশি কমপ্লিকেসি থাকবে তত আসলে তোমার ক্লাসগুলো বুঝতে ডিফিকাল্ট হবে, ঠিক আছে? সো এরকম যদি লম্বা কমপ্লিকেটেড ক্লাস থাকে আমরা এটাকে চাইলে ২ টা ক্লাসে স্প্লিট করে নিতে পারি, ঠিক আছে? তাহলে আরেকটু সুবিধা হয়। ওকে? সো এটাই হচ্ছে এক্সট্রাক্ট ক্লাসের আইডিয়া। তারপর এর পরেরটা যদি যাই ইনলাইন ক্লাস, এটা হচ্ছে ঠিক আগেরটার উল্টা। যে তোমার যদি এরকম ইউজলেস কিছু ক্লাস থাকে যেগুলো আসলে খুব বেশি কাজ করতেছে না, তখন তুমি ক্লাসগুলো সরায় দাও। এটা হচ্ছে মানে ঠিক আগেরটার আসলে অপোজিট, ঠিক আছে? ওরা হয়তো সেম এক্সাম্পলটা দিয়েই লিখছে। মানে এটা যেটা আগেও বললাম যে তোমার যখন কনফ্লিক্টিং জিনিসগুলো আছে, তোমার একটা সিনারিও বুঝে আর কি, এক এক সিনারিওতে এক একটা মনে হবে, তখন তুমি ওইটা ওইভাবে রিফ্যাক্টর করবে আর কি, ঠিক আছে? সো এখানে হয়তো দেখা যাচ্ছে যে এই ক্লাসটা কোথাও ইউজ হচ্ছে না বা এটা তেমন একটা নেসেসারি না, সো তখন তুমি এটা সরাই দিয়ে এটা এর মধ্যে অ্যাড করে দিতে পারো আর কি, এরকম আর কি আইডিয়াটা, ঠিক আছে? মানে এটা পুরাটাই কিন্তু হচ্ছে আসলে মানে সাবজেক্টিভ, যে আসলে তুমি তোমার কাছে কোনটা মানে এটা কি কমপ্লিকেটেড মনে হয় নাকি না এটাকে বেশি সিম্পল মনে হয়, সো সেটার উপরে তুমি আসলে রিফ্যাক্টরিংটা করতেছো, ঠিক আছে? এটা এক একটা প্রজেক্ট বা এক একটা সিনারিওর জন্য আসলে এক মানে মানে তাদের উপরে ডিপেন্ড করতেছে আসলে কোনটা দিয়ে করা যায়। ওকে? আচ্ছা। সো এর পরেরটা যদি যাই, এর পরেরটা হচ্ছে হাইড ডেলিগেট। আচ্ছা, সো হাইড ডেলিগেটটা কি? এখানে হচ্ছে কি when you have a client calling a delegate class of an object, create methods on the server to hide the delegate, ঠিক আছে? আচ্ছা, এটা দিয়ে encapsulation বাড়ে। আচ্ছা, এটা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে ধরো তোমার একটা ক্লায়েন্ট ক্লাস আছে, সে হচ্ছে ধরো একটা পার্সন ক্লাসের সাথে কমিউনিকেট করতেছে। আবার সে হচ্ছে ডিপার্টমেন্ট ক্লাসের সাথে কমিউনিকেট করছে, যেটা আসলে পার্সন ক্লাসও কমিউনিকেট করতেছে, ঠিক আছে? এখন ধরো তুমি চাও যে এই ডিপার্টমেন্ট ক্লাসের অ্যাক্সেসটা ক্লায়েন্ট ক্লাসের কাছে ডিরেক্টলি যাতে না থাকে, ঠিক আছে? ক্লায়েন্টের কাছে আমরা আমাদের হয়তো মেইন ক্লাস বা মেইন ডেটার জিনিসগুলো ডিরেক্ট অ্যাক্সেস দিব না, ঠিক আছে? সো এটা আমাদের হচ্ছে একটা ডেলিগেটেড থ্রুতে দেওয়া উচিত, মানে কারোর থ্রুতে আসলে তাকে অ্যাক্সেস করা উচিত, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আমাদের কি করা উচিত যে ক্লায়েন্ট ক্লাস থেকে এই যে অ্যাক্সেসটা সে পাচ্ছে ডিপার্টমেন্ট ক্লাসে, এই অ্যাক্সেসটা আমি সরাই দিব। আমি হচ্ছে তাকে ধরো পার্সনের থ্রুতে সে হচ্ছে ডিপার্টমেন্টের জিনিসপাতি অ্যাক্সেস করবে। মানে ক্লায়েন্ট পার্সনের কাছে কল দিবে, কার পার্সন হচ্ছে ডিপার্টমেন্ট থেকে জিনিসপাতিগুলো বা তার যা যা লাগবে সেটা সে অ্যাক্সেস করে দিবে, ঠিক আছে? সো এইটাতে যেটা সুবিধা হচ্ছে যে তোমার এনক্যাপসুলেশন বাড়তেছে, তোমার এখানে প্রোটেকশনটা বাড়তেছে। ক্লায়েন্ট ডিরেক্টলি অ্যাক্সেস করে যাতে ঝামেলা না করতে পারে, এটা হচ্ছে এখানে পার্সন ক্লাসে হয়তো চেকস থাকবে, সেগুলোর থেকে মানে আর কি সে মানে মানে সিকিউরলি বা প্রপারলি আসলে জিনিসগুলো অ্যাক্সেস করা হবে। ডিরেক্ট ডেটাতে সে অ্যাক্সেস পাবে না, আর ডিরেক্ট চেঞ্জ করতে পারবে না আরকি। ঠিক আছে? সো এইভাবে আরকি আমরা আসলে ওই মানে ডেলিগেটটা সরায় দিচ্ছি। মানে ডিরেক্ট অ্যাক্সেসটা সরায় দিচ্ছি আরকি। বুঝতে পারছি সবাই? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা। আর ঠিক তারপরেই তার উল্টা কাজ, রিমুভ মিডলম্যান। এখানে আবার হচ্ছে মানে যেটা বলতেছে যে when a class is doing too much simple delegation, get the client class to call the delegate directly to remove too much indirection as a result of refactoring। আচ্ছা, সো এখন আবার যেটা বলতেছে যে ধরো তোমার যদি এরকম মাল্টিপল লেয়ার্স অফ ইনডিরেকশন থাকে, যে এ ওকে কল দিতেছে, ও আরেকজনকে কল দিচ্ছে, সে আরেকজনকে কল দিচ্ছে, এভাবে করে করে তুমি ডেটাটা অ্যাক্সেস করতেছো। সো এরকম মাল্টিপল ফাংশন কল, মাল্টিপল হায়ারার্কিও একটু কমপ্লিকেটেড হয়ে যায়, আর এটা বোঝাটাও একটু ডিফিকাল্ট, ঠিক আছে? যদি তোমার সেরকম সিকিউরিটি ইস্যু না থাকে বা তোমার মানে এত মানে হ্যাঁ মানে এত স্টেপস বা এত ডেলিগেশন যদি দরকার না পড়ে, তাহলে তুমি ডিরেক্টলি কিন্তু মানে ক্লায়েন্ট ক্লাসের সাথে কানেকশনটা দিয়ে দিতে পারো, ঠিক আছে? মানে এটাতে আসলে মানে মানে ব্যাপারটা হচ্ছে যে তোমার আসলে একটা মিডল গ্রাউন্ডে থাকতে হবে। তুমি বেশি ডেলিগেশন দিলেও ঝামেলা, আবার না দিলেও ঝামেলা, ঠিক আছে? সো আসলে তোমাকে একটা প্রপার মানে প্রপার কি বলবো যে একটা মানে ট্রেড অফ করতে হবে, যে কতটুকু দেওয়া যায় কতটুকু দেওয়া যায় না, তোমার সিনারিও বুঝে আর কি। সো এখানে হচ্ছে ওইটাই যে তোমার ওই মিডল ম্যান সরাই দিয়ে ডিরেক্টলি সে অ্যাক্সেসটা করতেছে। ওকে? আচ্ছা, আচ্ছা। আহ ওকে, এরপর যেটা সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউস ফরেন মেথড।
এটা কি বলতেছে, when a server class needs an additional method but you cannot modify the class, create a method in the class with an instance of the server class as its first argument to introduce one additional service, ঠিক আছে? আচ্ছা, সো এখানে যেটা করছে এখানে হচ্ছে যে ধরো তোমার মানে কিছু অ্যাডিশনাল ফিচার লাগবে, বাট তুমি তোমার ওই সার্ভার ক্লাস বা মেইন যে ক্লাসটা সেটাকে এডিট করতে পারতেছো না, ঠিক আছে? সো এডিট করতে না পারলে তখন হচ্ছে তুমি আসলে যেটা করতে পারো যে একটা নতুন ফাংশন লিখে সেটার মধ্যে আসলে তুমি তোমার মানে ওই ইনস্ট্যান্সটা পাঠাই দিয়ে সেটাতে আর কি কাজটা করতে পারে। যেমন ধরো এখানে যে করতেছে যে ডেট নিউ স্টার্ট, সে একটা নিউ ডেট ক্যালকুলেট করতেছে, সেটার জন্য একটা পুরো নতুন কনস্ট্রাক্টর লিখছে, ঠিক আছে, বা একটা নতুন লিখছে। রাদার এইটা ধরো এডিট না করা গেলে আমি এভাবে না লিখে যেটা করতে পারবো যে আগে যেটা কনস্ট্রাক্টর ছিল সেটাই থাকবে, এরকম আমি প্রিভিয়াস ডেটা পাঠালাম বা একটা মানে কনস্ট্রাক্টর না, বেসিক্যালি একটা আলাদা ফাংশন লিখলাম আমি। সো এই ফাংশনটা কিন্তু সেপারেট ফাংশন, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ওই ডেট ক্লাসের ফাংশন না, ওকে? সো ও যেটা করতেছে যে ও এটাকে প্যারামিটার হিসেবে নিয়ে ওই সেম কাজটাই কিন্তু সে করতেছে, সে হচ্ছে একটা নতুন ডেট বানাই সে পাঠাই দিচ্ছে, ঠিক আছে? সো এটাই আরকি, মানে এই ফিচার গুলা তুমি ডিরেক্টলি ক্লায়েন্টের এন্ডে চেঞ্জ না করে তুমি আসলে মানে নতুন ফাংশন বানাই আসলে সার্ভিস গুলা অ্যাড করতে পারো, এটাই হচ্ছে এখানের আইডিয়াটা বেসিক্যালি। ওকে, আচ্ছা। তারপরে সিমিলার একটা আইডিয়া এখানে বলতেছে, সেটা হচ্ছে যে তোমার সার্ভার ক্লাসে এরকম যদি সেভারাল অ্যাডিশনাল মেথডস থাকে আর তুমি যদি ক্লাস এডিট না করতে পারো, তাহলে তুমি যেটা করতে পারো যে একটা নতুন সাব ক্লাস বানাইতে পারো যেটার মধ্যে ওই অ্যাডিশনাল ফিচার বা মেথড গুলো থাকবে, ঠিক আছে? সো ধরো এখানে ডেট ক্লাস যেটা আছে এটার মধ্যে অ্যাডিশনাল মেথড গুলো তুমি দিতে পারছো না, তুমি এটাকে মানে এটাকে হচ্ছে তুমি ইনহেরিট করো, ইনহেরিট করে আরেকটা ক্লাস বানাও, সেটার মধ্যে তুমি নতুন ফিচার গুলো অ্যাড করে দাও, সেটা তখন ক্লায়েন্ট ক্লাস ডিরেক্টলি যে এই ক্লাসটা ইউজ করে ফিচার গুলো সে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? সো অ্যাডিশনাল সার্ভিসে এড করার জন্য তোমার আসলে আগের কোড চেঞ্জও করা লাগতেছে না, তুমি জাস্ট এক্সট্রাক্ট করে করে নতুন ক্লাসের মধ্যে অ্যাডিশনাল সার্ভিস গুলো দিতে পারতেছো, ঠিক আছে? সো এইটাই আসলে সুবিধা এই দুইটা টেকনিকের। ওকে, আচ্ছা। সো তাইলে আমরা সেকেন্ড এটাও বুঝলাম যে মুভিং ফিচার্স বিটুইন অবজেক্ট মোটামুটি ঠিক আছে। কোয়েশ্চেন আছে কারোর এগুলা নিয়ে, এই দুইটা নিয়ে? ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এই দুইটা তো বোঝা গেছে আশা করি, ঠিক আছে। তো এর পরের গুলায় যদি যাই, অর্গানাইজিং ডেটা, সো এটা যদি আমরা দেখি, আচ্ছা। সো প্রথম যেটা টেকনিক সেটা হচ্ছে এনক্যাপসুলেট ফিল্ড, এটা আসলে তোমরা ওওপি তেও শিখে আসছো, একদম বেসিক ওওপির প্রিন্সিপাল এটা, যেটা হচ্ছে যে তোমার কোনো ক্লাসে যদি পাবলিক ফিল্ড থাকে সেটাকে আমরা পাবলিক রাখবো না, এটাকে আমরা প্রাইভেট করে দিব, আর এটার জন্য আমরা গেটার সেটার লিখবো, ঠিক আছে? সো এটা হচ্ছে একদম মানে বেসিক এনক্যাপসুলেশনের আর কি আইডিয়া, যে হচ্ছে তোমার এনক্যাপসুলেট করলে বেসিক্যালি কোডের সিকিউরিটি থাকে বা কোডটা বেটার থাকে আর কি, ঠিক আছে? সো এই যে এখানে এটাই বলতেছে যে encapsulating state increases modularity and facilitates code reuse and maintenance. When the state of an object is represented as a collection of private variables, the internal representation can be changed without modifying the external interface, ঠিক আছে? সো এটাই আরকি, যে তোমার যদি কোনো পাবলিক ভ্যারিয়েবল থাকে এরকম, তুমি সেটাকে প্রাইভেট করে দিয়ে তুমি হচ্ছে গেটার সেটার লিখবা। সো গেটার সেটার দিয়ে আসলে আমার প্রাইভেট ভ্যারিয়েবল গুলো অ্যাক্সেস করা উচিত, ঠিক আছে? গেটার সেটার ছাড়া আসলে এটা ইউজ করা উচিত না, প্রাইভেট ভ্যারিয়েবল ডিরেক্টলি আসলে অ্যাক্সেস দেওয়া উচিত না, ঠিক আছে? সো এটা গেল হচ্ছে এনক্যাপসুলেট ফিল্ড, এটা খুবই ইজি আসলে। আচ্ছা, তারপর একটা কি বলতেছে, রিপ্লেস ডেটা ভ্যালু উইথ অবজেক্ট। আচ্ছা, এটাতে কি করছে এটা আসলে আমিও এতটা ক্লিয়ার না এখানে, মানে অবজেক্ট দিয়ে অবজেক্টের ভ্যালু অ্যাক্সেস করছে। আচ্ছা, এটা আমরা স্কিপ করি ফর দ্য টাইমিং, পরেরগুলো একটু দেখি। আচ্ছা, সো এরপর যেটা সেটা হচ্ছে যে রিপ্লেস টাইপ কোড উইথ সাব ক্লাস। আচ্ছা, সো এইটা আরেকটা কমন মিস্টেক যেটা আসলে আমরা অনেকেই কোড করার সময় করি, সেটা হচ্ছে যে ধরো তোমার কাছে একটা এমপ্লয়ি ক্লাস আছে, এখন এমপ্লয়ি ধরো তিন রকমের আছে, ইঞ্জিনিয়ার, সেলসম্যান, ম্যানেজার, ঠিক আছে? সো আমরা যেটা করি আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য একটা নাম্বার সেট করে দিই, আমরা হচ্ছে একটা টাইপ ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিই। টাইপ জিরো হইলে এমপ্লয়িটা হচ্ছে ইঞ্জিনিয়ার, টাইপ ওয়ান হইলে সেলসম্যান, টাইপ টু হইলে ম্যানেজার, ঠিক আছে? সো এটাতে যেটা ঝামেলা সেটা হচ্ছে যে তোমার তখন তুমি যখন ইঞ্জিনিয়ারের জন্য আলাদা কিছু লিখবা সেটাও তোমার এমপ্লয়িতে লিখতে হবে, তোমাকে ওখানে চেক করতে হবে যে ইফ টাইপ ইকুয়ালস টু জিরো তাহলে তোমার
এই কাজগুলা করবা। সেলসম্যানের জন্য কিছু লিখতে হলে তোমার চেক করতে হবে যে ইফ টাইপ ইকুয়াল ইকুয়াল 1, সো তখন সেলসম্যানের কাজ হবে। ঠিক আছে? সো বেসিক্যালি অনেক রকম চেক রাখতেছে। আর তোমার যেহেতু এই ৩ টা রোল আসলে আলাদা, আলাদা, তাদের আলাদা, আলাদা কাজ বা আলাদা, আলাদা ফাংশন থাকে। সো এদেরকে আসলে এইভাবে টাইপ ভ্যারিয়েবল এ না রেখে যেটা আমার করা উচিত সেটা হচ্ছে যে এমপ্লয়িকে তুমি একটা প্যারেন্ট ক্লাস বানাই দিবা, আর ইঞ্জিনিয়ার, সেলসম্যান, ম্যানেজার এরা হচ্ছে তার সাব ক্লাস হয়ে যাবে। ঠিক আছে? তখন তুমি যেটা করতে পারবে, তোমার তখন আর এই এত টাইপের চেক লাগতেছে না। তুমি ইঞ্জিনিয়ারের মধ্যে ইঞ্জিনিয়ারের কোড গুলা লিখতে পারবা, কাজগুলা লিখতে পারবা। সেলসম্যানের মধ্যে সেলসম্যানের গুলো লিখতে পারবা, ম্যানেজারের মধ্যে ম্যানেজারের গুলো লিখতে পারবা। ঠিক আছে? সো আর ইনহেরিটেন্স যেহেতু আছে, এমপ্লয়েড জেনারেল জিনিসগুলো সবাই আসলে ধরো এরা অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে? So এটাতে আসলে কোডটা আরো ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। এখানে টাইপের কমপ্লেক্সিটি, কোডটাও কমপ্লিকেটেড হবে না, কোডটা আরো সিম্পলার হবে। ঠিক আছে? সো যখনই দেখবা যে আসলে এরকম মানে টাইপ গুলা বেসিক্যালি তুমি মানে ডিফারেন্ট আলাদা আলাদা ক্লাস হচ্ছে, আলাদা আলাদা কাজ থাকতেছে, তো তখন তুমি সেইভাবে এটাকে ভাগ করে দিতে পারো। ঠিক আছে? এটাই বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, বলো। এক্সামে এক্সামে হচ্ছে তোমাকে কোড দিবে। ঠিক আছে? একটা কোড লেখা থাকবে, তোমাকে বলবে যে কোডটা রিফ্যাক্টর করতে। ঠিক আছে? সো হ্যাঁ, হ্যাঁ, সেরকম করতে হবে। যদি ধরো এক্সামে এরকম একটা এমপ্লয়ি ক্লাস থাকে, তারপর তুমি দেখলা যে এটার মধ্যে টাইপ দিয়ে ওরা করতেছে, তারপর তুমি দেখলা যে কয়েকটা ফাংশন রাখতেছে, যেটাতে ওই যে একটা ইঞ্জিনিয়ারিং এর জন্য, একটা সেলসম্যানের জন্য এরকম ফাংশন লেখা। তুমি যেটা করতে পারো, তুমি তখন হচ্ছে এরকম মানে হায়ারার্কি তৈরি করে ওই যার যেটা ফাংশন সেটা তাকে পাঠায় দিলেই হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? ঠিক আছে? আচ্ছা। লিখলেই হবে, হ্যাঁ। কোডটা রিরাইট করে তোমাকে আসলে কোডের মধ্যে তোমার রিফ্যাক্টরিং গুলা বুঝাইতে হবে। ঠিক আছে? কোনটা কি রিফ্যাক্টর করা যায় সেটা আর কি করতে হবে। ওকে? আচ্ছা। হ্যাঁ, সেটা হবে। একেকজনের অ্যান্সার আসলে একেক রকমই হবে। এটার কোনো ফিক্সড অ্যান্সার নাই। ঠিক আছে? কিন্তু ধরো তোমার কিছু রিফ্যাক্টরিং আছে যেটা খুবই obvious আর যেটা খুবই কমন। সো ওগুলা আসলে সবারই পিক করতে পারা উচিত। ঠিক আছে? সো ওগুলাতেই ধরো তুমি মেজরিটি মার্কস পাবা। তারপরে ধরো যে যার মতো এক্সট্রা ১ টা ২ টা যা রিফ্যাক্টরিং করতেছে সেটা ওয়াইজ তোমাকে আরকি ফাইনাল মার্কিংটা দেওয়া হবে। বুঝতে পারছো? যে অনেকগুলা স্কোপ থাকবে রিফ্যাক্টরিং। সো কে কতটুকু পিক করতে পারতেছে সেটার উপরে হয়তো মার্কিংটা হবে আরকি। ঠিক আছে? সো এটাই আরকি। আমরা কয়েকটা হয়তো এক্সাম্পল দেখবো না, তাহলে আরেকটু বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা। সো এটা গেল। এরপরে আরেকটা সিনারিও আছে, সেটা হচ্ছে যে তোমার ধরো এরকম যদি একটা সিনারিও হয় যে ধরো সাপোজ একজন সেলসম্যান তোমার হচ্ছে প্রমোশন পেয়ে সে ম্যানেজার হয়ে গেল। ঠিক আছে? তখন তুমি কি করবা? তুমি তো অলরেডি একটা সেলসম্যান ক্লাস বানাই ফেলছো, এখন তুমি আবার ম্যানেজার ক্লাস বানাই তার ইনফরমেশন সব এটার মধ্যে ট্রান্সফার করো, মানে এটা একটা হ্যাসেল হয়ে যাচ্ছে। ঠিক আছে? একই মানুষের দুইটা ইনস্ট্যান্স হয়ে যাচ্ছে বা একটা ঝামেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এরকম যদি হয় যে ধরো তোমার রোল চেঞ্জ হইতে পারে, এক এক সিনারিওতে এক এক ভাবে রোলটা চেঞ্জ হইতে পারে, তখন তুমি যেটা করতে পারো, তখন হচ্ছে তুমি এমপ্লয়ের আন্ডারে আরো একটা ক্লাস রাখতে পারো, সেটা হচ্ছে এমপ্লয়ি টাইপ। সো এমপ্লয়ি টাইপটার আন্ডারে তখন হচ্ছে ইঞ্জিনিয়ার, সেলসম্যান, ম্যানেজার থাকবে। সো তুমি যেটা করতে পারো যে ধরো সেলসম্যান ম্যানেজার হয়ে যাবে, তখন তুমি ও মানে সবাইকে আমরা এমপ্লয়ি টাইপ রেফারেন্স দিয়ে ডিক্লেয়ার করব। মানে এটা প্যারেন্ট ক্লাসের রেফারেন্স দিয়ে চাইল্ড ক্লাসের অবজেক্ট আমরা বানাবো। ঠিক আছে? এটা আমরা করতে পারি পলিমরফিজম দিয়ে। ঠিক আছে? সো সবাই এমপ্লয়ি টাইপই হবে। একজন হয়তো নিউ ইঞ্জিনিয়ার, একজন নিউ সেলসম্যান, একজন নিউ ম্যানেজার এরকম হবে। কিন্তু যখন ধরো সেলসম্যান থেকে ম্যানেজার হয়ে যাচ্ছে, তখন আমি আবার এটাকে ম্যানেজারে শিফট করে দিব। সো এই এমপ্লয়ি টাইপটা থাকার কারণে আমি একটা সেম রেফারেন্স দিয়ে কাজগুলো করতে পারতেছি। আর যদি এটা না থাকতো তাহলে কিন্তু আমার আলাদা আলাদা করে বানাইতে হতো। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা ঝামেলা। ওকে? সো এরকম যদি সিনারিও হয়, তখন তুমি আসলে এইভাবে হায়ারার্কিটা ডিজাইন করতে পারো। ঠিক আছে? আহ প্র্যাকটিক্যাল এই যে যেটা বললাম আসলে এইটাই মানে উম, একটা এক্সাম্পল বলতে পারো। এইটা আসলে আরেকটা জিনিস যেটা বলতেছে যে স্টেট প্যাটার্ন বা স্ট্র্যাটেজি ডিজাইন প্যাটার্ন ইউজ করতে, এই ডিজাইন প্যাটার্ন গুলো আমরা আসলে মিডের পরে পড়বো। ঠিক আছে? সো ওখানে আসলে এই জিনিসগুলো আরেকটু দেখতে পারবা। মানে ইন শর্ট যেটা আমি বুঝাইতে চাচ্ছি যে ধরো তোমার একজন সেলসম্যান যদি ম্যানেজার হয়, তাইলে তাদেরকে যদি মানে দুইটাকে যদি মানে তুমি যদি এমপ্লয়ি টাইপ দিয়ে ডিক্লেয়ার করে রাখো, তাহলে তুমি জাস্ট এটাকে এখান থেকে ইজিলি ম্যানেজার বানাই ফেলতে পারতেছো। ঠিক আছে? মানে মানে হচ্ছে তোমার ধরো তুমি এরকম লিখলা যে এমপ্লয়ি টাইপ
মানে এমপ্লয়ি 1 ইকুয়ালস টু নিউ সেলসম্যান, ঠিক আছে? এরকম লিখলা। সে সেলসম্যানের কাজ সবই হইলো। এরপর যখন সে ম্যানেজার হয়ে যাচ্ছে তখন তুমি ওই এমপ্লয়ি 1 ইজ ইকুয়ালস টু নিউ ম্যানেজার দিয়ে ডিক্লেয়ার করতে পারো। বুঝছো? তাহলে যেটা হচ্ছে যে ওই এমপ্লয়ি 1 এর মধ্যেই সবকিছু থাকতেছে। তোমার আর নতুন করে ডিক্লেয়ার করা লাগতেছে না। ঠিক আছে? এইটা হচ্ছে আরকি সুবিধা। ওকে? আচ্ছা। সো পরেরটাতে যদি যাই, আচ্ছা এখানে আবার হচ্ছে এখন আমরা ওই রিভার্স টেকনিকে যাব। সো এখন সবকিছুকেই যে আমরা হচ্ছে এরকম চাইল্ড ক্লাস বানাই দিব সেটাও আসলে মানে মানে সেটাও আসলে ঠিক না। ঠিক আছে? যেমন ধরো তুমি একটা পার্সন ক্লাসের মধ্যে সাব ক্লাস বানালা মেল আর ফিমেল। ঠিক আছে? এখন ধরো তোমার এই সার্টেন কোডের পার্সপেক্টিভে আসলে মেল ফিমেলের সেম কাজই। মানে তাদের কোনো ডিস্টিংগুইশন নাই। ঠিক আছে? সো যদি সেরকম থাকে তাহলে আসলে আমার এই সাব ক্লাস করাটার প্রয়োজন নাই। ঠিক আছে? রাদার আমি এটাকে একটা টাইপ ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে সেটাকে আমি অ্যাসাইন করতে পারি। ঠিক আছে? এখানে ধরো মেইলও যা কাজ করতেছে এই কোডে, ফিমেলও তাই কাজ করতেছে এই কোডে। মানে তাদের মধ্যে কোনো মানে স্পেসিফিক ডিস্টিংগুইশন নাই। ঠিক আছে? সো এরকম যদি হয় তাইলে তোমার মানে সাব ক্লাস বানানোর কোনো প্রয়োজন নেই। সাব ক্লাস বানালে তখন দেখা যাবে যে একই কোডই তুমি বারবার লিখতেছো বা এই ক্লাসগুলা খালি থাকছে। ঠিক আছে? সো এরকম সিনারিওতে তুমি তখন হচ্ছে আসলে এটাকে টাইপ হিসাবেই লিখতে পারো। বুঝে গেছে? আর আগের যেগুলো আমরা দেখছিলাম এগুলোতে আসলে আমার একেকজনের ইন্ডিভিজুয়াল কাজ আছে। সো এইজন্য এদেরকে টাইপ না লিখে এদেরকে আমরা হচ্ছে ইয়ে করতেছি মানে আলাদা, আলাদা করে সাব ক্লাস বানাচ্ছি। ঠিক আছে? আচ্ছা। এটাও আমরা বুঝলাম। এরপরে হচ্ছে আচ্ছা আরো কয়েকটা আছে আমরা একটু দেখি। আচ্ছা, এরপর হচ্ছে পুশ ডাউন মেথড। এটা কি জিনিস? এখানে যেটা বলতেছে যে when behavior on a superclass is relevant only for some of its subclass, move it to those subclass। ঠিক আছে? সো এখন ধরো তোমার এরকম একটা হায়ারার্কি আছে যে এমপ্লয়ির আন্ডারে হচ্ছে সেলসম্যান আর ইঞ্জিনিয়ার আছে। ঠিক আছে? সো এখন দেখা যাচ্ছে যে এই যে গেট কোটা যে ফাংশনটা, এই ফাংশনটা হয়তো সবার লাগতেছে না। শুধু হয়তো সেলসম্যানের লাগতেছে বা শুধু হয়তো সার্টেন একটা দুইটা ক্লাসের লাগতেছে, সবার লাগতেছে না। ঠিক আছে? সো এরকম যদি হয় তাইলে আসলে এই ক্লাসটাকে তোমার আসলে প্যারেন্ট ক্লাসে রাখা উচিত না। তো মানে এই মেথডটাকে প্যারেন্ট ক্লাসে না রেখে তুমি এটাকে আসলে যেই ক্লাস ব্যবহার করছে তাদের কাছেই পাঠায় দাও। ঠিক আছে? সো এতে করে যেটা সুবিধা হচ্ছে যে ধরো ইঞ্জিনিয়ারের আমার গেট কোটাটা লাগতেছে না। সো এমপ্লয়িতে গেট কোটা থাকা মানে ইঞ্জিনিয়ারের কাছেও একটা গেট কোটা আছে যেটা সে কখনোই ইউজ করবে না। ঠিক আছে? সো এটা মেমোরি ওভারহেড এর মতো কাজ করতেছে বলতে পারো। সো রাদার কোডটার ক্ল্যারিটির জন্য আসলে আমরা যার যেই ফাংশনটা দরকার তার কাছে আমি সেই ফাংশনটা পাঠাই দিব। তাইলেই আসলে হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এইটাকে আমরা বলতেছি পুশ ডাউন করা। মানে হায়ার লেভেল থেকে আমরা পুশ ডাউন করে লোয়ার লেভেলে পাঠাই দিচ্ছি। ঠিক আছে? যদি এমন হয় যে এখানের কোনো ফাংশন সবাই ইউজ করতেছে তাইলে আমি পুশ ডাউন করব না। আমার প্যারেন্ট ক্লাসের নিয়মটাই এমন হওয়া উচিত যে প্যারেন্ট ক্লাসে যা থাকবে সেগুলো আসলে চাইল্ড ক্লাসে সবারই প্রয়োজন। ঠিক আছে? এমন যদি হয় যে একটা দুইটা ক্লাসে ইউজ হচ্ছে সেটাকে আমি প্যারেন্ট ক্লাসে আর রাখবোই না। সেটাকে আমি পুশ ডাউন করে অন্যান্য ক্লাসে আমি পাঠাই দিব। ঠিক আছে? বুঝতে পারছি জিনিসটা? হুম, হুম, হুম। আহ আ ওই ক্ষেত্রেও মানে করা উচিত আসলে। এখন মানে এটাই তো মানে এটা হচ্ছে ডিপেন্ড করে যে মানে মানে এটাই ওই সেইম ব্যাপারটা যে ডিপেন্ড করে যে মানে ওইটা কি কমপ্লিকেসি বাড়াচ্ছে না কমাচ্ছে। যদি কমপ্লিকেসি বাড়ায় তাহলে আসলে তোমার সবগুলাতে শিফট করে দেওয়াটা বেটার। আর যদি তা না হয় তাহলে রাখতে পারো আই গেস। ঠিক আছে? সবটাই আসলে সাবজেক্ট মানে মানে ডিপেন্ড করে আসলে। ঠিক আছে? আচ্ছা ঠিক এটার উল্টা উল্টা মেথডটাই আমরা এই যে পরেরটাতে দেখতেছি এটাকে হচ্ছে বলতেছে পুল আপ মেথড। ঠিক আছে? সো পুল আপ মেথডটা কি? পুল আপ মেথড হচ্ছে যে এরকম যদি তুমি দেখো যে মাল্টিপল চাইল্ড ক্লাসে সিমিলার টাইপের মেথড ইউজ করতেছে, সো হচ্ছে তোমার তখন কি করা উচিত? এই সিমিলার মেথড গুলাকে ডিরেক্টলি তোমার প্যারেন্ট ক্লাসে পাঠিয়ে দেওয়া উচিত। ঠিক আছে? সো ওখান থেকেই ডিরেক্টলি সবাই এই সেম মেথডটা ইউজ করতে পারতেছে। ঠিক আছে? সো এটাকে আমরা হচ্ছে লোয়ার লেভেল থেকে হায়ার লেভেলে পুল আপ করতেছি মেথডটা। ঠিক আছে? ঠিক এইটার অপোজিট আসলে। ঠিক আছে? সো তোমাকে আসলে সিনারিও বুঝে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি আসলে প্যারেন্টে রাখতে চাচ্ছ নাকি তুমি আসলে সব যদি সিমিলার লাগে তাহলে তুমি সেটাকে মানে প্যারেন্টে পুল আপ করতে চাচ্ছ। এটা আসলে তোমার তখন ডিসাইড করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তারপরে যেটা সেটা হচ্ছে যে extract superclass. So extract superclassটা কি? When you have two classes with similar features. So ধরো এরকম তোমার মাল্টিপল ক্লাসেস আছে
মাল্টিপল মাল্টিপল ক্লাসেস এ হচ্ছে তোমার আম মানে মাল্টিপল ক্লাস আসলে সিমিলার টাইপের কাজ হয়তো করতে সিমিলার না মানে ধরো সিমিলার একটা হায়ারার্কির মধ্যে তুমি রাখতে পারো সো তখন তোমার করা উচিত কি যে এই ক্লাসগুলোকে একটা মানে প্যারেন্ট ক্লাস বা একটা হায়ারার্কি ক্লাসে রাখা উচিত যেমন প্রিন্ট সার্ভার ফাইল সার্ভার হচ্ছে দুইটা মানে আউটপুট দেওয়ার টাইপের সার্ভার আর কি ঠিক আছে তো তুমি একটা আউটপুট সার্ভার প্যারেন্ট ক্লাস বানাই সেটার আন্ডারে তুমি আসলে এই দুইটা সার্ভারকে রাখতে পারো ওকে সো এটা আসলে তোমার মানে মানে এটাতে যেটা সুবিধা হচ্ছে যে তোমার এই সেম ক্লাসগুলা একটা স্ট্রাকচারের মধ্যে একটা হায়ারার্কির মধ্যে থাকতেছে আর কোডটা বুঝতেও আসলে আরেকটু ইজিয়ার হচ্ছে মানে এই ক্লাসগুলা মানে স্ক্যাটার্ড থাকতেছে না সবগুলা একটা হায়ারার্কি বা একটা স্ট্রাকচার থাকছে আর যদি দেখা যায় যে এদের মধ্যে সেম কোনো ফাংশন আছে তখন তুমি সেটাকে পুল আপ মেথড দিয়ে আউটপুট সার্ভারে নিয়ে যেতে পারো বুঝছো তো এরকম আর কি সুবিধাগুলো মানে এই জিনিসটা করলে তখন তুমি তারপর এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে করে এগুলাকে আসলে এডিট করতে পারো ঠিক আছে সো এটাই আসলে এখানের আইডিয়াটা মানে সবকিছু একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচারে থাকলে আসলে বেটার এটাই বোঝাচ্ছে ওকে আচ্ছা এরপরে যে আরেকটা টেকনিক এটা হচ্ছে কি ইন্ট্রোডিউস প্যারামিটার অবজেক্টস ঠিক আছে আচ্ছা সো এখানে যেটা প্রবলেম সেটা বলতেছে যে ইওর মেথড কন্টেইনস আ রিপিটিং গ্রুপ অফ প্যারামিটারস ঠিক আছে তোমার মেথডে আসলে মানে একটা রিপিটিং গ্রুপ অফ প্যারামিটারস আছে এটা মানে একটু কমপ্লিকেটেড এটাকে সিম্পলিফাই করার জন্য আইডিয়াটা ঠিক আছে সো এখানে যেটা যেমন ধরো এক্সাম্পলটা দেখো যে ধরো অ্যামাউন্ট ইনভয়েসড ইন অ্যামাউন্ট রিসিভড ইন অ্যামাউন্ট ওভার ডিউ ইন প্রত্যেকটাতে তোমার দুইটা করে ডেট লাগতেছে একটা ফ্রম ডেট একটা টু ডেট ঠিক আছে ধরো আরো অনেক কিছু লাগলো আরো অনেকগুলো ডেট বা আরো অনেক কিছু লাগলো সো মাল্টিপল প্যারামিটারস এর একটা ফাংশন হয়ে যাচ্ছে ঠিক আছে সো এতগুলা প্যারামিটার এতগুলো হ্যান্ডেল করা মানে কোডের কমপ্লেক্সিটিটা একটু বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আর তুমি দেখতেছো যে এই সেম স্ট্রাকচারই আসলে অনেক জায়গায় ফলো হচ্ছে সো রাদার তুমি যেটা করতে পারো যে তুমি এই স্ট্রাকচারটা না রেখে তুমি যেটা করতে পারো যে একটা নতুন ক্লাস বানাও যেটার মধ্যে এই প্যারামিটার গুলা থাকবে মানে ধরো ফ্রম ডেট টু ডেট এরকম একটা তুমি ক্লাস বানাইলা যেটার নাম হচ্ছে ধরো ডেট রেঞ্জ ঠিক আছে সো এখন তুমি এইটার প্যারামিটার গুলাকে জাস্ট একটা ডেট রেঞ্জ দিয়ে রিপ্লেস করে দিলা সো তখন মানে এই ডেট রেঞ্জটা তুমি তখন অ্যাড করে দিলে তোমার কাজটা একটু সিম্পলার হয়ে যাচ্ছে প্যারামিটারও কম তোমার কমপ্লেক্সিটিটাও কমে যাচ্ছে ওকে সো এটাই সলিউশনটা যে রিপ্লেস দিস প্যারামিটারস উইথ অ্যান অবজেক্ট এন্ড ইউজ দ্যাট অবজেক্ট অ্যাজ প্যারামিটার ইনস্টেড ঠিক আছে সো এই ডেট রেঞ্জ অবজেক্টটা আমরা ইউজ করতেছি এখান থেকে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাক্সেস করলেই হয়ে যাচ্ছে আর এইটা হয়তো ডাউন দ্য লাইন অন্যান্য ফাংশনেও তো তোমার ইউজ হইতে পারে ঠিক আছে সো সেভাবে আর কি সুবিধা দিল তোমাকে তাহলে এরকম মাল্টিপল লাইনস অফ প্যারামিটার না লিখে তুমি একটাই জাস্ট ক্লাস অবজেক্ট দিয়ে আসলে জিনিসটা কি ক্লিয়ারলি বুঝাচ্ছ আর এটা ওভার ইউজ যেহেতু সো এটা আসলে তোমার সুবিধাই হচ্ছে ওকে বুঝতে পারছি সবাই এটা ক্লিয়ার এই তো শেষ এটা আরেকটা স্লাইড আছে তারপরে শেষ আর কি তোমার রিফ্যাক্টরিং অনেক কিছু দেখাই ফেললাম না জি স্যার আমাদের মিড এর আর কি বাকি আছে। না এটাই আর কি লাস্ট সো এটার পরে আমি হচ্ছে যেটা করব আর কি মিডের কোয়েশ্চেন কয়েকটা একটু দেখলে তোমরা আসলে জিনিসটা বুঝবা যে কিভাবে করতে হবে বা কিভাবে করা উচিত আর কি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ দেখাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা সো অলমোস্ট এটা ডান আচ্ছা লাস্ট আরেকটা টেকনিক আছে এটার পরে আমার স্মল রিফ্যাক্টরিং গুলো শেষ বিগ রিফ্যাক্টরিং আমরা পড়বো না সো এই এই স্লাইডটা 55 পেজ পর্যন্ত আর কি তোমরা দেখবা ঠিক আছে আচ্ছা লাস্ট যেটা সেটা হচ্ছে যে রিপ্লেস এরর কোড উইথ এক্সেপশন সো এইটাতে যেটা বলতেছে যে when a method returns a special code to indicate an error throw an exception instead সো এটার কারণ কি ক্লিয়ারলি সেপারেট নর্মাল প্রসেসিং ফ্রম এরর প্রসেসিং আচ্ছা সো এটার যেটা আইডিয়া এটা আমরা আমরা অনেকেই কোড করার সময় এই জিনিসটা করি যেটা হচ্ছে যে ধরো কোনো একটা এরর কেস বা কোনো একটা এরর সিনারিওতে আমরা কি করে দিই রিটার্ন -1 বা এরকম টাইপের কিছু একটা করি বা কিছু একটা প্রিন্ট করে দিই সাপোজ ঠিক আছে সো এখানে যেমন ইন্ট উইথড্র একটা উইথড্র ফাংশন আছে যেটাতে একটা অ্যামাউন্ট প্যারামিটার হিসেবে নেয় সো অ্যামাউন্ট যদি ব্যালেন্সের থেকে বেশি হয় তোমার কারেন্ট ব্যালেন্সের থেকে বেশি হয় তাহলে সে -1 রিটার্ন করতেছে ঠিক আছে সো এইটা -1 রিটার্ন না করে আমার যেটা করা উচিত এটা তো একটা এরর সিনারিও তাই না একটা ভুল সিনারিও যে আমি একটা ভুল অ্যামাউন্ট এন্টার করতেছি সেটাতে আমার আসলে একটা এরর হওয়া উচিত বা আমার কাজটা প্রগ্রেস করা উচিত না ঠিক আছে এখন তুমি যদি রিটার্ন -1 দাও ওখানে যদি কোনো একটা ইফ চেকের মধ্যে তুমি রাখো এখন ইফ -1 কিন্তু ট্রু ঠিক আছে সো ইফ -1 ট্রু হয়ে গেলে কিন্তু তোমার পরের কোড গুলো চলা শুরু করবে তখন একটা ঝামেলা বাঁধতে পারে ঠিক আছে রাদার তুমি চাও যে আসলে এটা যেহেতু একটা এরর সিনারিও আমি এখানে একটা এক্সেপশন থ্রো করবো বা একটা এরর থ্রো করে জিনিসটাকে এখানে থামাই দিব ঠিক আছে
সো সেই ক্ষেত্রে তোমার যেটা করা উচিত, তোমার হচ্ছে এই ফাংশনটাতে তোমার এক্সেপশন থ্রো করা উচিত, যে ধরো ইফ অ্যামাউন্ট গ্রেটার দ্যান ব্যালেন্স, তাহলে তুমি হচ্ছে থ্রো নিউ ব্যালেন্স এক্সেপশন, তুমি হচ্ছে একটা এক্সেপশন থ্রো করলা, ঠিক আছে? এক্সেপশন থ্রো করলে তোমার কোডের ওয়ার্কিংটা স্টপ হয়ে যাবে, সে দেখাবে যে এখানে একটা এরর হয়েছে। কি এরর? এখানে হচ্ছে তোমার অ্যামাউন্টটা তুমি এক্সেস দিয়ে ফেলছো, বা অ্যামাউন্ট একটা ভুল অ্যামাউন্ট দিছো, ঠিক আছে? সো এরকম এরর সিনারিও গুলো আমরা যাতে প্রিন্ট বা -1 রিটার্ন করে এইসব না করে, আমরা যেখানে বুঝবো যে এরর হচ্ছে সেখানে আমরা আসলে এরকম এক্সেপশন থ্রো করব। বুঝতে পারছি সবাই আইডিয়াটা? Yes, sir. আচ্ছা, ওকে। সো তাইলে আমাদের কোড রিফ্যাক্টরিং আসলে এতদূর পর্যন্তই। তোমরা এই টেকনিক গুলা একটু মনে রাখবা যে আসলে কিভাবে কি করা যাইতে পারে। যেমন ১ম দিকে যেগুলা দেখছিলাম এগুলা কিন্তু খুব বেশি আসলে ইউজ হয়। ঠিক আছে? মানে খুব বেশি হয়তো তুমি দেখতে পাবা যে যেমন এখানে কমপ্লিকেটেড জিনিসকে ফাংশন বানানো, আবার সিম্পল জিনিসকে সরায় দেওয়া। তারপরে টেম্পোরারি জিনিসগুলাও আসলে খুব চোখে পড়বে, টেম্পোরারি ক্যালকুলেশন গুলা। ঠিক আছে? সো এই টাইপের ইয়ে করতে হয়। তারপর হচ্ছে তোমার যদি ফাংশনের প্যারামিটারকে ডিরেক্টলি চেঞ্জ করে, এগুলাকে তোমার আসলে ঠিক করা উচিত। ঠিক আছে? তারপর এই যে বাজে কোডকে ভালো কোড বানানো। বুঝছো? এই টাইপের জিনিসপাতিগুলো তোমরা হয়তো চোখে পড়বে। তারপর মাল্টিপল ক্লাস থাকলে তোমার এই যে এই জিনিসগুলো তুমি দেখতে পাবা যে তোমার এই যে স্প্লিট করা এন্ড এভরিথিং। ঠিক আছে? সো ওইটা তোমার ক্লাস দেখে কোড বুঝে তোমাকে আসলে জিনিসগুলো করতে হবে। ঠিক আছে? তারপর আরো যেগুলো দেখলাম যেমন এটা খুব কমন একটা মিস্টেক, যে পাবলিক থাকে, পাবলিককে তুমি প্রাইভেট করে গেটার সেটার এড করে দিবা। এটা হচ্ছে একটা কমন রিফ্যাক্টরিং। তারপর এই টাইপের যদি স্ট্রাকচার থাকে যেটাকে আসলে মাল্টিপল ক্লাসে নিয়ে যাওয়া যায়, তখন তুমি এটাকে মাল্টিপল ক্লাসে নিয়ে যাবা। ঠিক আছে? এটা একটা এটাও একটা ইম্পর্টেন্ট রিফ্যাক্টরিং। দেন পুশ ডাউন, পুশ আপ, পুল আপ এই জিনিসগুলো ক্লাসের বিহেভিয়ার দেখে তুমি আসলে ঠিক করবা। তারপর এই যে এররের জিনিসটা, এররের যদি স্কোপ থাকে তাহলে তুমি সবসময় এখানে এক্সেপশন থ্রো করবা। ঠিক আছে? সো মোটামুটি এই রকমই আসলে তোমার ওই রিফ্যাক্টরিং গুলা বা এই জিনিসগুলো আসলে থাকবে। ঠিক আছে? বুঝতে পারছি সবাই? Yes, sir. Yes, আচ্ছা, sir. ঠিক আছে তাহলে। আচ্ছা। আর তাইলে তোমাদের হচ্ছে আরেকটা ক্লাস থাকতেছে। তোমাদের সিলেবাস আরকি মোটামুটি কমপ্লিট। এগুলাই আরকি থাকবে মোর অর লেস। তাইলে আমরা নেক্সট ক্লাসে হয়তো কিছু কোয়েশ্চেন বা মিডের কোয়েশ্চেন-টোয়েশ্চেন এগুলো একটু ডিসকাস করতে পারি। এই যে রিফ্যাক্টরিং এর একটা কোয়েশ্চেন যদি তোমাকে দেখাই, যে ধরো এটা হচ্ছে লাস্ট বারের কোয়েশ্চেন। তোমার এরকম একটা থিওরি হয়তো দিল ২ মার্কসে। তারপরে তোমাকে এরকম ৪ মার্কের রিফ্যাক্টরিং দিবে। ঠিক আছে? রিফ্যাক্টরিং থেকে একটা সেট অফ কোয়েশ্চেন হবে। 6 মার্কসের একটা কোয়েশ্চেন হবে। ঠিক আছে? সো ধরো এই যে এরকম তোমাকে এই যে মাল্টিপল ক্লাসেস দিয়ে দিছে, এটার মধ্যে তোমাকে আসলে রিফ্যাক্টর গুলো করা লাগবে। ঠিক আছে? সো এটা যদি একটু দেখো যে এখানে কি রিফ্যাক্টর করা যায়, যেমন প্রথম যেমন এই যে পাবলিক স্ট্রিং স্টুডেন্ট নেম, এটাকে পাবলিক রাখা যাবে না, এটাকে আমরা কি করব, প্রাইভেট করে দিব, গেটার সেটার লিখবো। ঠিক আছে? সো এইটা একটা। তারপরে দেখো যে তোমার এখানে অনেকগুলা ভ্যারিয়েবল ইউজ হইতেছে। ঠিক আছে? সবগুলা ভ্যারিয়েবলের হয়তো তোমার প্রয়োজন নাই, যেগুলো প্রয়োজন নাই সেগুলো তুমি ফেলে দিতে পারো, যেগুলো প্রয়োজন আছে সেগুলো তুমি রাখলা। ঠিক আছে? তারপরে দেখো এই ফাংশনটা, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর। ঠিক আছে? কনস্ট্রাক্টরের মধ্যে সে অ্যাসাইন করতেছে, সে ক্যালকুলেশন করতেছে, সে প্রিন্ট করতেছে। এখানে একটা কনস্ট্রাক্টরের মধ্যে তুমি ৩-৪টা কাজ করতেছো। ঠিক আছে? আমার একটা ফাংশনে তো এত কাজ হওয়ার কথা না। যেই ফাংশন যেই কাজের জন্য সেটাকে সেই কাজে ইউজ করতে হবে। ঠিক আছে? সো তুমি এটাকে কিন্তু স্প্লিট করে ৩টা ফাংশন লিখতে পারো, যে একটা হচ্ছে কনস্ট্রাক্টর যে হচ্ছে ভ্যালু গুলো অ্যাসাইন করতেছে, আরেকটা হচ্ছে যে মার্কস ক্যালকুলেশন করার জন্য একটা ফাংশন, আরেকটা ধরো এই যে ইনফরমেশন গুলো প্রিন্ট করার জন্য একটা ফাংশন। ঠিক আছে? তো তুমি এরকম এই জিনিসটাকে ৩টা ফাংশনে লিখে রিফ্যাক্টর করতে পারো। বুঝা গেছে? সো এইটা আরকি। তারপরে যেমন ধরো এখানে ডিরেক্ট ভ্যারিয়েবলটাকে ওরা এডিট করতেছে, এটাও করা উচিত না। ঠিক আছে? এটাকে তুমি টেম্পোরারি নিয়ে সেটাকে এডিট করবা। ঠিক আছে? এরকম অনেক ভাবেই আসলে রিফ্যাক্টরিং গুলা করা যায়। ঠিক আছে? তারপরে যেমন এইটাতে হচ্ছে তোমার এই যে গেটার সেটার লিখতে পারো, গেটার সেটার দেওয়া নাই। ঠিক আছে? তারপর এখানে দেখো এই একটা ক্যালকুলেশন ২ লাইনে করছে। এটা ২ লাইনে আসলে না করে ১ লাইনে তুমি একবারেই করতে পারো। ঠিক আছে? কিন্তু এখানে আবার টেম্পোরারি ভ্যারিয়েবল ইউজ করবা, যেহেতু এটা প্যারামিটারটাকে ডিরেক্টলি চেঞ্জ করতেছে, বা এই ভ্যালুটা কোথাও ব্যবহার হচ্ছে না, তুমি যেটা করতে পারো এরকম এফ প্যারামিটার না নিয়ে রাদার ক্যালকুলেশনটা করে তুমি আসলে এই ভ্যালুটাকে রিটার্ন করে দিতে পারো। এটা হচ্ছে বেটার ওয়ে অফ কোডিং। এখানে তুমি প্যারামিটার নিয়ে এসে অ্যানসারটা তুমি প্যারামিটারে সেভ করতেছো, এটা না করে প্যারামিটার সরাই দাও, সরাই দিয়ে তুমি এখানে যেই অ্যানসারটা আসতেছে টোটাল মার্কস, তুমি টোটাল মার্কসটা রিটার্ন করে দাও, বা এখানের কোনো একটা ভ্যারিয়েবল অ্যাসাইন করে দাও যেটা তুমি সেটার মানে গেটারদের রিটার্ন করতে পারো। এরকম টাইপের কিছু করা যায়। ঠিক আছে? তারপর মানে আমি কয়েকটা এক্সাম্পল বলতেছি, এখানে কিন্তু আরো অনেক রকম রিফ্যাক্টরিং করা যাইতে পারে। ঠিক আছে? কিছু কমন জিনিস আসলে তোমাদের পিক করতে পারা উচিত, ওগুলাতে আর কি মার্কস থাকবে। আর মানে তারপরে তোমরা যে যার মতো আর কি যে যতটুকু রিফ্যাক্টর করতে পারো সেটার উপরে আসলে মার্কিং হবে।
তারপর যেমন এখানে গ্রেড ক্লাসটাতে তোমার হচ্ছে যে ৩ টা চেক আছে। এখানে তুমি চাইলে একটা এরর থ্রো করতে পারো যে তোমার মানে মার্কটা যদি ভুল মার্ক হয় বা উল্টাপাল্টা মার্ক হয়, রেঞ্জের বাইরে মার্ক হয়, তখন তুমি একটা এক্সেপশন থ্রো করতে পারো যে হচ্ছে ইনভ্যালিড গ্রেড এক্সেপশন বা কিছু একটা এরকম থ্রো করে দেখাইতে পারো। ঠিক আছে? যেরকম আমরা স্লাইডে দেখলাম। ওকে? তারপর এখানে গ্রেড ক্লাসটা ওই সেম কাজই করতেছে। সো এই ক্লাসটার আসলে প্রয়োজন নাই টু বি অনেস্ট। সো এই ক্লাসটা তুমি পুরাটা ডিলিট করে দিতে পারো। এটা ফেলে দিতে পারো। বা এমন করা যেতে পারে যে এই ক্লাসে যেহেতু তোমার গ্রেড ক্যালকুলেশন হচ্ছে, ওইটা তুমি এখানে না করে এই ফাংশনটার মধ্যে জাস্ট এই ক্লাস থেকে কল দিতে পারো আরকি। ঠিক আছে? ওই যে আমরা দেখলাম না যে এক ক্লাস থেকে আরেক ক্লাস মেথড সরায় দেওয়া যায় বা ক্লাস কমায় দেওয়া যায়। সো ওইটা তুমি এখানে করতে পারো আরকি। ঠিক আছে? সো এটা অনেকভাবেই আসলে রিফ্যাক্টরিংটা করা পসিবল। বুঝতে পারছি সবাই মোটামুটি আইডিয়াটা? আচ্ছা। ওকে, ঠিক আছে তাইলে আজকে এত দিয়ে দিচ্ছেন। আ হ্যাঁ, আমি দিয়ে দিব ওগুলা। ওগুলা সব আমি দিয়ে দিব না। ঠিক আছে?